তো আমরা আজকের এই রেকর্ডেড ক্লাসে কয়েকটা কন্টেন্ট যেগুলো আমাদের ঠিকমতো ক্লাসে বলা হয়নি, আর একটু ডিটেলস বলা দরকার ছিল, এগুলো সহ আমাদের একটা কন্টেন্ট রয়ে গেছে। সেটা হলো নন হোমোজিনিয়াস ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ক্ষেত্রে কিভাবে সলভ করতে হয় এই প্রসেস। সো সো ফার সো সো আমরা এই ক্লাসে তাহলে যেগুলো কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটু রিকল টাইপ, যে হোমোজিনিয়াস ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়, solution of solution of homogeneous linear ordinary differential equation with constant coefficient. Constant coefficient. And then আমরা এরপরে জানা ট্রাই করব যে solution of non-homogeneous, so non-homogeneous linear ordinary differential equation with constant coefficients. So খুবই ইম্পর্টেন্ট টপিক। এই দুইটার পরে আমরা বলার ট্রাই করব যে একটা ইকুয়েশন যদি সেপারেবল ভেরিয়েবল না, এক্সাক্টের ক্ষেত্রে আমরা আপনাদেরকে সিনারিওটার কথা বলছিলাম যে এক্সাক্টের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করতে হয়। সো একটা ইকুয়েশন যদি নন এক্সাক্ট হয়ে থাকে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইন দ্যাট কেস সেটাকে কিভাবে এক্সাক্ট তৈরি করা যায় তার একটা দুইটা রুলস নিয়ে আমরা কথা বলবো। সো নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা তাহলে কথা বলবো। নন এক্সাক্ট অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা কথা বলবো, and কথা বলবো how to make a non exact equation to exact, সেটা নিয়ে কথা বলবো বেসিক্যালি। সো নন এক্সাক্ট ওডি টু বেসিক্যালি তাহলে আমরা এক্সাক্ট ওডি এর কনভার্সনটা কিভাবে হয় সেটুকু বলবো। সো আমরা এক নাম্বার কন্টেন্ট দিয়ে স্টার্ট করি যে হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন। সো হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। সো আমরা ক্লাসে যখন সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজেনিয়াস ইকুয়েশন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের জন্য আমরা সলিউশনটুকু বলছিলাম। তো আমরা একটু হায়ার অর্ডারের এক্সাম্পল গুলোতে আসি। যেমন কোশ্চেন ইজ সলভ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন y to the y4, that means y4 differentiation plus y third differentiation plus y second differentiation is equal to 0. সো যেহেতু আমাদের এই রাইট সাইড কোয়ান্টিটি ইজ 0, সো এই রাইট সাইড 0 কোয়ান্টিটির জন্য আমরা এই ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস বলতেছি। এন্ড এইখানে y এর ফোর্থ অর্ডার ডেরিভেটিভ, y এর থার্ড অর্ডার ডেরিভেটিভ এন্ড y এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, যতগুলো ডেরিভেটিভ আছে সব জায়গায় কোফিশিয়েন্ট অফ দিস অল অফ ডেরিভেটিভস ইজ আর 1। সো বেসিক্যালি 1 1 1। সো তাহলে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস এন্ড লিনিয়ার, বিকজ অফ এখানে যতই ডিফারেন্সিয়েশন আছে, এটা আপ টু ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়েশন আছে, এই ডিফারেন্সিয়েশনের ডিগ্রি বেসিক্যালি এর পাওয়ার 1 আছে, এন্ড এদের কোনো মাল্টিপল কোয়ান্টিটি নাই। আচ্ছা, এখন এই ইকুয়েশন সলভ করার জন্য আমাদের কি করতে হচ্ছে, আমরা একটা ট্রায়াল সলিউশন ধরে নেই যে ওকে এক নম্বরের একটা ট্রায়াল সলিউশন, লেট y is equal to e to the power mx be a solution of 1. সো এই এক নাম্বার ইকুয়েশনের একটা সলিউশন হচ্ছে y is equal to e to the power mx. সো আমি যদি এক নাম্বার ইকুয়েশনে y এর ভ্যালুগুলো রিপ্লেস করতে হয়, দ্যাট মিন্স y কে 2 টাইমস, y কে 3 টাইমস এন্ড y কে 4 টাইমস ডিফারেন্সিয়েট করে এক নাম্বার ইকুয়েশন ইনপুট করতে হবে।
So y এর one time differentiation is m times e to the power mx, and y two times differentiation is m square e to the power mx. Y third order differentiation is m cube e to the power mx, and y fourth order differentiation, so up to third order পর্যন্ত এরকম প্রাইম দিয়ে লেখা হয়, ফোর্থ অর্ডার থেকে এটাকে নিউমেরিক্যাল ভ্যালু এরকম ব্র্যাকেট আকারে লেখা হয়। সো m টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার mx। তো এই কোয়ান্টিটি গুলো যদি আমরা ইকুয়েশনে ইনপুট করি, তাহলে আমাদের ভ্যালু আসবে ফ্রম 1, আমরা লিখতে পারবো স্যার m টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার mx প্লাস m কিউব e টু দি পাওয়ার mx প্লাস m স্কয়ার e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। সো আমরা m টু দি পাওয়ার e টু দি পাওয়ার mx যদি কমন নেই, e টু দি পাওয়ার mx কমন নেওয়ার পরে আমাদের ফ্যাক্টর থাকবে m টু দি পাওয়ার 4 প্লাস m কিউব প্লাস m স্কয়ার ইকুয়াল টু 0। So this quantity is always a non-zero quantity e to the power mx. So total quantity যদি 0 হইতে হয়, আমাদের এই ভ্যালু m to the power 4 plus m cube plus m square quantity 0 হইতে হবে। সো নেক্সট লাইনে আমরা লিখতে পারবো স্যার, যদি একবারে m স্কয়ার কমন নিয়ে ফেলি, দেন m স্কয়ার প্লাস m plus 1 equal to 0 because of e to the power mx is not equal to 0. সো এখন এখান থেকে আমাদের m এর ভ্যালু যদি আমরা জেনারেট করতে হয়, স্যার এখানে আমরা দেখলাম m এর দুইটা ভ্যালু পাবো আমরা 0। সো আমি এটাকে m1 0 এবং m2 0 বললাম বিকজ অফ যেহেতু এখানে ইকুয়েশনটার এই m এর যে পলিনোমিয়াল ইকুয়েশন, এইখানে এর ডিগ্রি হচ্ছে 4। সো অবশ্যই তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই পলিনোমিয়ালের 4টা রুট থাকা উচিত, যেখানে m স্কয়ার থেকে দুইটা রুট আসবে এন্ড দ্যাট টু রুটস বেসিক্যালি 0। আর বাকি দুইটা রুট আমরা পাবো কোথায় থেকে? m স্কয়ার প্লাস m প্লাস 1 ইকুয়াল টু 0 থেকে। সো এইটুকুর জন্য যদি আমরা সলভ করি, m ইজ ইকুয়াল টু মাইনাস b, সো মাইনাস 1 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার, সো মাইনাস 1 স্কয়ার ইজ 1, প্লাস 1 স্কয়ার ইজ 1, minus 4ac, so 4 times a is 1 and c is also 1. Okay, so divided by 2a, so 2 times 1. So the quantity is basically minus 1 plus minus root over negative 3, that is a square root of 3i divided by 2. So এইখান থেকে আমরা তাহলে m এর দুইটা কোয়ান্টিটি পাবো। আমরা এই m এর সেই দুইটা কোয়ান্টিটি যদি আলাদা করে লিখি, সো m1 is 0, m2 is 0, আমি এই দুইটা কোয়ান্টিটিকে m3 এবং m4 নাম দিই। So m3 is minus 1 plus square root of 3i divided by 2, and m4 is minus 1 minus root over 3i divided by 2. So basically আমরা তাহলে 4টা m কোয়ান্টিটি পেলাম। So 4টা m কোয়ান্টিটি হচ্ছে m1 0, m2 0, that means a value of 2 times repetition, and এইখানে আমরা পাবো m3 একটা ইন্ডিভিজুয়াল কমপ্লেক্স কোয়ান্টিটি, এবং নেক্সট যে m4 কোয়ান্টিটি সেটা হচ্ছে আমাদের m3 এর কমপ্লেক্স কনজুগেট। সো এই 4টা ভ্যালু আমরা পেয়ে গেলাম। সো ইন্ডিভিজুয়ালি আমরা যদি সলিউশন লিখি, তাহলে সলিউশন হওয়া উচিত ফর m1, our one solution is y1 is equal to e to the power m1x. So m1x means 0x, so 0 times x. And second solution হওয়া উচিত y2 is equal to e to the power again 0 times x. So এই যে y1 is e to the power 0 times x is 1,
y2 is equal to e to the power 0 times x is also 1. So এই দুইটা সলিউশন বেসিক্যালি ডিপেন্ডেন্ট সলিউশন চলে আসছে। So আমরা এইভাবেও চিন্তা করতে পারি, অথবা আচ্ছা, যখন এই দুইটা সলিউশন সেম চলে আসছে, সো একটা সলিউশনকে আরেকটা সলিউশনের ইন্ডিপেন্ডেন্ট করার জন্য আমরা সেকেন্ড সলিউশনকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করি। সো যদি সেকেন্ড সলিউশনকে আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা প্রথম সলিউশনটাকে বলতে পারবো y1 is equal to just simply x, sorry, only simply 1, and second solution is y2 is equal to only x. আর আমরা ক্লাসে কি বলছিলাম, যে ক্লাসে আমরা বলছিলাম যে যখনই কোনো ভ্যালুর রিপিটেশন আসবে, তখন আমরা সলিউশন পাবো y is equal to c1 plus c2x times e to the power mx. So m quantity is 0 times x. সো এখানে এইটুকু যদি আপনি দুইটা সলিউশনকে একসাথে লিখেন, আর এইখানে দুইটা সলিউশনকে এখন একসাথে লিখে দেখেন যে স্যার ফার্স্ট সলিউশন ইজ y1। সো আমরা জানি y1 যদি সলিউশন হয়, তাহলে c1 টাইমস y1 আর y2 যদি সলিউশন হয়, দ্যাট মিনস c2 টাইমস y2 ইজ অলসো আওয়ার সলিউশন। সো এখান থেকে y1 ইজ 1, y2 ইজ x যদি আমরা লিখি, তাহলে অ্যাগেইন আমাদের সলিউশন আসে c1 প্লাস c2x, and এখানে e to the power 0 times x is basically 1, so এটুকু আর লেখার দরকার নেই। সো এই m1 এর ভ্যালু 0 এবং m2 এর ভ্যালু 0 এর জন্য আমরা সলিউশন পাবো c1 প্লাস c2x e to the power 0x, আর m3 এবং m4 এর জন্য আমরা ভ্যালু পাবো তার জন্য আমরা ভ্যালু পাবো আমরা জানি যে সলিউশন যখন এইটগুলো থাকে, আমি ধরে নিচ্ছি এই সলিউশনটা হচ্ছে y3, and y3 এর জন্য আমাদের সলিউশন হবে c3 e to the power minus 1 by 2, that means minus 1 plus root over 3i times x, and y4 হবে c4 e to the power minus 1 minus root 3i divided by 2 times x. So এখন আমরা সুপারপজিশন প্রিন্সিপাল থেকে জানি, যদি y1 y2 y3 এবং y4 কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয়, আমরা চাইলে এগুলোকে আপাতত না লিখতে পারি। সো যদি y1 y2 y3 y4 এই চারটা কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয়, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশনও সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। লিনিয়ার কম্বিনেশন মানে কি, যে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে সব সলিউশনের অ্যাডিশনটাও আমাদের সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হবে। সো আমরা যদি এইভাবে অ্যানালাইসিস করে না বলে শুধু এইভাবে লিখি যে m1 quantity is 0, m2 quantity is 0, m3 is minus 1 plus square root of 3i divided by 2, m4 is minus 1 minus square root 3i divided by 2, তাহলে আপনি একবারে যদি সলিউশন লিখতে চান, তাহলে সলিউশন হবে y is equal to, যেহেতু এই দুইটা সলিউশনের রিপিটেশন, তাহলে আমরা রিপিটেশনের কেসটা এখানে ইউজ করব, c1 plus c2 times x into e to the power 0 times x plus এই m3 এবং m4 এর জন্য আমরা আলাদা আলাদা করে লিখতে পারবো, যে যেহেতু c1 c2 অলরেডি ইউজড, সো c3 e to the power minus 1 plus root 3i divided by 2x plus c4 e to the power minus 1 plus root 3i, sorry, this is minus, divided by 2 times x. So এই টোটালটুকুই হবে আমাদের গিভেন ডিফারেনশিয়াল হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন।
এখন এখানে C1 C2 C3 C4 এর ভ্যালু কি আসবে, তার জন্য আমাকে ইনিশিয়াল কিছু কন্ডিশনস দেয়া থাকতে হবে। যদি ইনিশিয়াল কন্ডিশনস না দেয়া থাকে তাহলে এইখানে আমরা অ্যান্সারটুকু রেখে দিব। সো এরকম হায়ার অর্ডারের আরো কিছু এক্সাম্পলস আপনাদের হয়তো প্র্যাকটিস নোটস থেকে করতে হবে। আমরা যদি এই হায়ার অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের আরো একটা এক্সাম্পল বলি। সো সেকেন্ড এক্সাম্পল ইজ 16y fourth order differentiation plus 24y second order differentiation plus 9 times y is equal to 0. সো এর জন্য আমরা যদি সরাসরি অক্সিলারি ইকুয়েশনটা লিখে ফেলি, সো অক্সিলারি ইকুয়েশন বলতে আমরা যেটা বুঝি যে এইখানে যে আমরা পলিনোমিয়াল টুকু পাই, এই e টু দি পাওয়ার mx কে কমন নিয়ে আমরা বেসিক্যালি ইন টার্মস অফ m এ যে পলিনোমিয়াল টুকু পাই, এই পলিনোমিয়াল ইকুয়াল টু জিরোটাকে অক্সিলারি ইকুয়েশন বলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এখানে তাহলে এই অক্সিলারি ইকুয়েশন অফ দিস ইকুয়েশন নাম্বার 1 কি হবে, একবারে চলে আসবে 16m টু দি পাওয়ার 4 মাই প্লাস 24 টাইমস m স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। সো এইখানে যদি আমরা এইভাবে লিখি 4 m স্কয়ার, সো বেসিক্যালি আমাদের সলিউশন ক্যালকুলেট করতে হবে m এর। সো আপনারা চাইলে এখানে ক্যালকুলেটরও ইউজ করে আপ টু ফোর্থ অর্ডার পলিনোমিয়ালের সলিউশন জেনারেট করে নিতে পারেন। বাট আমরা এখানে এটাকে ফ্যাক্টরাইজ করা যায়, আমরা ফ্যাক্টরাইজেশনটা একটু করে নেই। 4m স্কয়ার হোল স্কয়ার প্লাস সরি ফ্যাক্টরাইজেশনটা আমরা জাস্ট m স্কয়ার আকারের ইকুয়েশনটাকে এক্সপ্রেস করি ইকুয়াল টু 0। সো এখানে অনেকগুলো প্রসেস আছে, আপনি যে কোনো ভাবে খালি ইকুয়েশনটা সলভ করলেই হবে। সো সলিউশনের কোনো স্পেসিফিক ওয়ে নাই, আমরা এখানে একটা ওয়েতে সলভ করতেছি। আচ্ছা, এখানে m স্কয়ার কে যদি আমরা কোনো একটা x এর মতো করে ট্রিট করি, সো m স্কয়ার কে কোনো একটা x এর মতো করে যদি আমরা ট্রিট করি, তাহলে লিখতে পারবো যে 16m স্কয়ার হোল স্কয়ার, দ্যাট মিনস এই m স্কয়ার কে যদি আমরা কোনো একটা x এর মতো ট্রিট করলে ইকুয়েশনটা দেখতে এমন হয় 16x স্কয়ার প্লাস 24x প্লাস 9 ইকুয়াল টু 0। সো আমরা এখানে কোয়াড্রেটিকের সেই সিনারিওটা ইউজ করতে পারবো। সো দ্যাট ইজ m স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস b, দ্যাট মিনস মাইনাস 24 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার। সো 24 স্কয়ার minus 4ac, 4a is 16, c quantity is 9 divided by 2 times 16. So আমরা m square is equal to যদি একটু সিম্পলিফাই ফর্মে লিখি তাহলে আসবে নেগেটিভ 24 প্লাস মাইনাস, সো 24 স্কয়ার মাইনাস 4 টাইমস 16 টাইমস 9, সো এটুকু ক্যালকুলেট করলে টোটাল টুকু 0 হয়ে যাবে। সো এই কোয়ান্টিটি 0 divided by 2 times 16 is 32. সো এখানে সেজন্য আমরা বললাম চাইলে আমরা স্কয়ারের ফর্মুলা আকারে এটাকে এক্সপ্রেস করতে পারতাম। আচ্ছা, সো তাহলে আমরা m স্কয়ার কোয়ান্টিটি পাচ্ছি মাইনাস 24 ডিভাইডেড বাই 32, আফটার সিম্পলিফিকেশন দিস ইজ নেগেটিভ 3 ডিভাইডেড বাই 4। সো m স্কয়ার যেহেতু দিস কোয়ান্টিটি, আমরা m বলতে পারবো প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 3 নেগেটিভ 3 ডিভাইডেড বাই 4, which is plus minus square root of 3i divided by 2. তো এখানে তাহলে আমরা m এর ভ্যালু পাচ্ছি m is √3i divided by 2, যেখানে যেহেতু আমাদের ইকুয়েশন ছিল অফ ডিগ্রি 4, সো m এর ভ্যালু 4টা আসা উচিত। সো এখানে যেহেতু 4টা, এই দুইটা ভ্যালু আসছে, দ্যাট মিনস আর বাকি দুইটা ভ্যালু হচ্ছে এই ভ্যালুরই রিপিটেশন। সো আমরা তাহলে বলতে পারি m1, অথবা শুধু m ই বলি, এখানে একটা রুট হচ্ছে m উইথ মাল্টিপ্লিসিটি
multiplicity 2 and another m, m1 বলি, is negative root 3 divided by 2i with multiplicity 2. সো এই ক্যালকুলেশনটা আপনি অন্যভাবেও জেনারেট করতে পারতেন। আমি সাইড নোটে অন্যভাবে জেনারেট করে দেখাচ্ছি যে আপনাকে এই এই পলিনোমিয়াল সলভ করতে হবে। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি 4m স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 টাইমস 4m স্কয়ার। সো ফার আমরা এখানে লিখলাম 8m স্কয়ার, আমাদের লাগবে 24, দ্যাট মিনস 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, and 9 কোয়ান্টিটিকে আমরা লিখবো 3 স্কয়ার and রাইট সাইড ইজ 0। সো এখান থেকে আমরা এই 4m স্কয়ার কে যদি a এর মতো ট্রিট করি and 3 কে b, সো আমরা এখানে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলাটা দেখতে পাচ্ছি। সো দ্যাট মিনস 4m স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। সো এখানে 4m স্কয়ার প্লাস 3 স্কয়ার, দ্যাট মিনস এই একই ফ্যাক্টরের দুইবার রিপিটেশন আছে। সো 4m স্কয়ার প্লাস 3 আমরা এখানে একটা ফ্যাক্টর আকারে লিখলাম। সেকেন্ড ফ্যাক্টর ইজ অলসো 4m স্কয়ার প্লাস 3, যেহেতু দুইটা ছিল, ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কেন স্কোয়ারটাকে রাইট সাইডে নিয়ে বাদ দিচ্ছি না, কারণ স্কোয়ারটাকে রাইট সাইড নিয়ে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে m এর দুইটা ভ্যালু কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সো আপনাকে তো 4 ডিগ্রির প্রত্যেকটা কোয়ান্টিটিকে ক্যালকুলেট করতে হবে ইনক্লুডিং দ্য মাল্টিপ্লিসিটি, যে কোনো ধরনের মাল্টিপ্লিসিটি আসছে কিনা বা রিপিটেশন আসে কিনা, যেটাকে আমরা বলি। সো ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর ধরে যদি আমরা সলভ করি যে 4m স্কয়ার ইজ ইকুয়াল টু -3 ফ্রম ফার্স্ট ফ্যাক্টর and also from second factor 4m square is equal to -3. That means both cases এ আমরা আসলে সেম সলিউশন পাবো। কি সলিউশন? এখানে m এর ভ্যালু পাবো প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 3 divided by 2i, and for second factor this is also m is equal to plus minus square root of 3i divided by 2. সো তাহলে আমরা কি পেলাম যে প্লাস √3 ডিভাইডেড বাই 2i পেলাম দুইটা, and minus √3/2i পেলাম দুইটা। তাহলে টোটাল চারটা এই m টু দি পাওয়ার 4 এর ইকুয়েশনের সাথে মিল রেখে তার চারটা অ্যান্সার টুকুই জেনারেট হবে। আচ্ছা, তো তাহলে কি পেলাম স্যার? m1 যদি একটা রুট বলি, এই যে সেম আমরা এই পাশে যেটা লিখলাম যে m1 √3 ডিভাইডেড বাই 2 উইথ মাল্টিপ্লিসিটি 2, তাহলে অ্যান্সার টুকু কি হবে? আমরা জানি যে যদি রুট গুলো মাল্টিপ্লিসিটি আকারে আসে তাহলে ক্যালকুলেশন হচ্ছে এমন। তো আমরা টোটাল সলিউশন লিখি। প্রথম রুট যদি √3i ডিভাইডেড বাই 2 হয় এবং তার মাল্টিপ্লিসিটি যেহেতু দুইটা, তো আমাদেরকে অ্যান্সার লিখতে হবে c1 প্লাস c2 টাইমস x e টু দি পাওয়ার রুট, সো e টু দি পাওয়ার √3i, e টু দি পাওয়ার √3i ডিভাইডেড বাই 2x। সো এটা আমরা তাহলে এই √3i ডিভাইডেড বাই 2 এর সলিউশন টুকু লিখলাম। এখন -√3i ডিভাইডেড বাই 2 এরও তো রিপিটেশন 2 টাইমস। সো অ্যাগেইন সলিউশন টাইপ হবে c1, c2 অলরেডি ইউজড, সো এখানে আমরা লিখবো c3 প্লাস c4x টাইমস e টু দি পাওয়ার মাইনাস √3i ডিভাইডেড বাই 2 টাইমস x। সো এইটা হবে আমাদের এই অ্যাবভ হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তো তাহলে আমরা এখানে দেখালাম যে হায়ার অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কিভাবে জেনারেট করতে হয়। নাও আমরা দেখবো যে নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে কিভাবে সলভ করতে হয়। তো এটাকে মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট বলে। তো সলভিং প্রসেস অফ নন হোমোজিনিয়াস linear ordinary differential equation
with constant coefficient. So that means আমরা এখন যেরকম টাইপের সিনারিও নিয়ে কথা বলবো সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট সাইড টুকু জিরো হবে না। যেমন আমরা এক্সাম্পল আকারে বলতে পারি যে 2y ডাবল প্রাইম প্লাস 3y প্রাইম প্লাস 6y ইজ ইকুয়াল টু x প্লাস sin x। সো এখন y প্রাইম এন্ড y ডাবল প্রাইম এগুলোর কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট আছে। সো এগুলোর কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট 2, 3 and 6, বাট আলটিমেটলি আমাদের যে রাইট হ্যান্ড সাইড পার্টটুকু, এই রাইট হ্যান্ড সাইড টুকু ইন টার্মস অফ এক্স এর একটা বা একাধিক ফাংশনের কম্বিনেশন। সো এই যে রাইট সাইড টুকু এখন জিরো না, এই জন্য আমরা এটাকে বলবো নন হোমোজিনিয়াস। তাহলে এই নন হোমোজিনিয়াস লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কিভাবে সলভ করতে হয় সেটা আমরা এখন এই পার্টে দেখার ট্রাই করব। সো আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রথমে লিখি, যেটাকে এক্সাম্পল ধরে আমরা তার আইডিয়াটা বা এর সলিউশন প্রসেসটা শিখবো। সো এক্সাম্পল হচ্ছে y ডাবল প্রাইম প্লাস 4y প্রাইম মাইনাস টোয়াইস y ইজ ইকুয়াল টু টোয়াইস x স্কয়ার মাইনাস 3x প্লাস 6। সো এই হচ্ছে আমাদের নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এর সলিউশনের দুইটা পার্ট থাকবে। টোটাল সলিউশন y হবে yc প্লাস yp। এই yc টাকে বলা হয় কমপ্লিমেন্টারি সলিউশন। কমপ্লিমেন্টারি সলিউশন এন্ড এই yp টাকে বলা হয় পার্টিকুলার সলিউশন। ওকে, সো আমাদের এই yc এবং yp জেনারেট করতে হবে এন্ড টোটাল টুকু অ্যাড করতে হবে। সো এই yc কোয়ান্টিটিটা কি? এই yc বলতে বেসিক্যালি আমরা যেটা বুঝি, কমপ্লিমেন্টারি সলিউশন মিন্স আপনি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট সাইডটাকে জিরো ধরে, দ্যাট মিন্স এই রাইট সাইড কোয়ান্টিটিটাকে জিরো ধরে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যখন হোমোজিনিয়াস হয়ে যাবে, সেই হোমোজিনিয়াসের পার্টটুকুকে, হোমোজিনিয়াস পার্টটুকুর সলিউশনকে বলা হয় কমপ্লিমেন্টারি সলিউশন। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিমেন্টারি সলিউশন হবে y ডাবল প্রাইম প্লাস 4y প্রাইম মাইনাস টোয়াইস y ইজ ইকুয়াল টু 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনটুকুকে আমরা কমপ্লিমেন্টারি সলিউশন বলবো। সো সলিউশন অফ দিস আর পার্টিকুলার সলিউশনটা হলো যে আপনার রাইট সাইডের ফাংশনটা দেখতে যেমন, যেমন এখানে এই যে রাইট সাইডটা দেখতে কেমন, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 6, দ্যাট মিন্স আ পলিনোমিয়াল অফ ডিগ্রি 2। সো যেই ডিফারেনশিয়াল ইকুয়েশনই, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনে y ডাবল প্রাইম প্লাস 4y প্রাইম মাইনাস 2y, এখানে y এর সলিউশন যাই হোক না কেন, আমি যদি সেই সলিউশনকে দুইবার ডিফারেন্সিয়েট করি, প্লাস 4 টাইমস একবার ডিফারেন্সিয়েট করে লিখি, মাইনাস 2 টাইমস y লিখি, তাহলে টোটাল অ্যান্সারটুকু একটা পলিনোমিয়াল হতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা আইডিয়া পাই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন পলিনোমিয়াল হতে পারে। তখন আমরা একটা ট্রায়াল সলিউশন ধরে নেই। ট্রায়াল সলিউশনটা কি? এই যে এই পি সলিউশনটাই পার্টিকুলার সলিউশন, মানে ট্রায়াল সলিউশন। সো এই পার্টিকুলার সলিউশনে যখন আমরা দেখি যে রাইট সাইড পলিনোমিয়াল, সো রাইট সাইড ইজ পলিনোমিয়াল ফর দিস পার্টিকুলার ফাংশন, রাইট সাইড ইজ পলিনোমিয়াল 2x স্কয়ার মাইনাস টোয়াইস মাইনাস 3x প্লাস c। তো আমরা
অ্যাজিউম করে নেই একটা যে ওকে, অ্যাজিউম করে নেই যে তার পার্টিকুলার সলিউশন ইজ সাম পলিনোমিয়াল। তাহলে পলিনোমিয়াল অফ ডিগ্রি কত হবে? আমরা ধরে নিচ্ছি যে সেকেন্ড ডিগ্রি কোন একটা পলিনোমিয়ালই আমাদের পার্টিকুলার সলিউশন। আমরা বলবো এরপরে যে কেন আমরা সেকেন্ড ডিগ্রিকে ধরতেছি। সো পার্টিকুলার সলিউশন আমরা বলবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সো এখানে যদি রাইট হ্যান্ড সাইড দেখতে এমন হইতো টোয়াইস এক্স প্লাস 5, তখন আমরা তাহলে ওয়াই পি কে ধরতাম এ ক্যাপিটাল এ এক্স প্লাস বি। যদি কিউবিক হতো, কিউবিক ইকুয়েশন, রাইট সাইড যদি কিউবিক হতো, আমি ধরে নিচ্ছি যে 2x³ প্লাস 2x³ প্লাস 8x প্লাস 9 ইকুয়াল 9, এইটুকু আমাদের রাইট সাইড। তখন আমরা এই ওয়াই পিটাকে পিক করতাম ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d। দ্যাট মিনস রাইট সাইডে যত অর্ডারের পলিনোমিয়াল থাকবে তত অর্ডারের পলিনোমিয়ালকে একদমই তত অর্ডারের পলিনোমিয়ালকে আমরা ওয়াইপি আকারে ধরব। সো এখানে আমাদের এই সলিউশনটা ক্যালকুলেট করার জন্য তাহলে ওয়াইপি এর এ এবং বি, আর এখানে থার্ড ডিগ্রির জন্য এ বি সি ডি, এবং সেকেন্ড ডিগ্রির জন্য এ বি সি, এই কোয়ান্টিটি গুলো জেনারেট করতে হবে। সো এই টোটাল প্রসেসটুকু আমরা এই এক্সাম্পল দিয়ে বলা ট্রাই করি। সো গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়াজ y double prime plus 4y prime minus 2y is equal to twice x square minus 3x plus 6. So আমি ইকুয়েশনটাকে 1 ধরে নিচ্ছি। So then taking homogeneous part of taking homogeneous part of 1, তাহলে ইকুয়েশনটা দেখতে কেমন হয়? y double prime plus 4y prime negative twice y equal to 0. তাহলে এর সলিউশনটা যেহেতু আমাদের yc, তাহলে সলিউশনটা হবে কি হবে তার জন্য আমি এটাকে ইকুয়েশন নাম্বার 2 বলে রাখি। তো অক্সিলারি ইকুয়েশন, সো অক্সিলিয়ারি ইকুয়েশন অফ 2 ইন টার্মস অফ m, তাহলে ইকুয়েশন হবে m স্কয়ার প্লাস 4m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সো এখানে m এর ভ্যালু আমরা জেনারেট করতে হচ্ছে। সো m is equal to minus b plus minus square root of b square. So 16 minus 4ac, a quantity 1, c is minus 2, so this quantity is ultimately plus divided by 2. So m is equal to minus 4 plus minus, so 16 plus 8, 16 plus 8 is 24, 24 কে আমরা লিখতে পারবো 2 root over 6 divided by 2. সো আমরা এখান থেকে m এর দুইটা কোয়ান্টিটি পাই, আমি একটাকে m1 বলতেছি পজিটিভ কোয়ান্টিটির জন্য। সো m1 হবে একবারে 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি, দেন দিস কোয়ান্টিটি ইজ minus 2 plus root 6 one factor and another factor m2 is equal to minus 2 minus root 6. সো এই দুইটা রুট কিন্তু ডিফারেন্ট। সো সলিউশন হবে, বা আমরা যেটাকে yc কমপ্লিমেন্টারি সলিউশন বলবো, yc is equal to c1 e to the power m1x, so that means negative 2 plus root over 6 times x plus c2 e to the power m2x, so that means negative 2 minus 6 times x. সো আমরা এই গিভেন 1 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিমেন্টারি সলিউশনটা জেনারেট করে ফেললাম।
That complementary solution is C1 e to the power minus 2 plus root 6 times x plus C2 e to the power minus 2 minus 16 minus 6 times x. আচ্ছা, and second step হচ্ছে আমরা তার particular solution generate করতে হবে। So for particular solution, so right side of 1 is a polynomial of degree 2 because our right side is 2x square minus 3x plus 6. So আমরা ধরে নিচ্ছি যে let our yp is a polynomial of degree 2. So polynomial of degree 2 আমরা জানি ax square plus bx plus c. So এখন ax square plus bx plus c আমাদের এখন abc এর ভ্যালু জেনারেট করতে হবে। আচ্ছা, এই সলিউশনটা যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন হয়, তাহলে অবশ্যই আমি এই yp কে 2 টাইমস ডিফারেন্সিয়েট করে দেন 1 টাইম ডিফারেন্সিয়েট করে y এর ভ্যালু সহ যদি এখানে ইনপুট করি, তাহলে লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হতে হবে। সো সেই রিলেশন থেকে আমরা a b এবং c কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু জেনারেট করে নেওয়ার চেষ্টা করব। সো yp যেহেতু এক নম্বরের সলিউশন, সো আমরা এই yp কে একবার ডিফারেন্সিয়েট করে নিব। সো yp এর 1 টাইম ডিফারেন্সিয়েশন ইজ টুয়াইস ax প্লাস b and yp এর 2 টাইমস ডিফারেন্সিয়েশন ইজ টুয়াইস a। এই সবগুলো কোয়ান্টিটি এখন এক নাম্বার ইকুয়েশনে ইনপুট করলে আমরা পাবো from 1 y double p is to y double prime yp double prime is 2a plus 4 times y1 prime, that means একবারের differentiation of p is twice a x plus b minus 2 times y, so y is ax square plus bx plus c, and our right hand side is 2x square minus 3x plus 6. জাস্ট আমরা এই আমাদের এক নম্বর ইকুয়েশনে y প্রাইম yp yp প্রাইম yp ডাবল প্রাইমের ভ্যালু বসিয়ে এখন দুই পাশের কোএফিসিয়েন্ট গুলোকে ইকুয়েট করা ট্রাই করব। সো এই পাশ থেকে আমরা প্রথমে x স্কয়ারের কোএফিসিয়েন্ট কি কি পাই সেটা দেখে নেই। সো কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার ইজ জাস্ট নেগেটিভ 2a, so coefficient of x square is negative 2 times a plus coefficient of x, so coefficient of x আমরা এখান থেকে পাবো 8 times a আর এখান থেকে পাবো negative 2b and coefficient of just constants, so constant coefficient বলতে আমরা কি কি পাবো twice a ব্র্যাকেটে লিখি twice a আর 4b and then minus 2c, and right hand side is 2x square minus 3x plus 6. So equating coefficient of x square and constant, এখান থেকে আমরা তিনটা ইকুয়েশন জেনারেট করে নিতে পারবো। সো equating the coefficients
of x square, x and constant. So আমরা কি পাবো? Coefficient of x square is negative 2a, আর এই পাশে coefficient of x square is just 2. So এখান থেকে আমরা a এর ভ্যালু জেনারেট করে ফেললাম, a is -1. সো এখানে x স্কয়ার এর কোএফিশিয়েন্ট কে ইকুয়েট করা হলো, x এর কোএফিশিয়েন্ট কে যদি আমরা ইকুয়েট করি আমরা পাবো 8a minus 2b, and রাইট হ্যান্ড সাইড থেকে পাবো -3. সো আমরা যদি a এর ভ্যালু এখানে ইনপুট করে দেই, 8 times -1 minus 2b equal to -3. সো এখান থেকে b এর কোয়ান্টিটি আমরা জেনারেট করে নিলাম -5 divided by 2. And constant coefficient, that means constant coefficient যেটাকে আমরা 1 বলি, যে coefficient 1 এর coefficient twice a sorry plus 4b minus 2c is equal to 6. তো ab এর ভ্যালু যদি আমরা এখানে ইনপুট করি, সো আমরা এখান থেকে c এর ভ্যালু জেনারেট করে নিতে পারবো, c is -9. তো তাহলে আমাদের এই yp টা জেনারেট হয়ে গেল। সো আমাদের yp হওয়া উচিত ax স্কয়ার, সো নেগেটিভ x স্কয়ার minus 5 divided by 2 times x minus 9. তো এই এক নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনের টোটাল সলিউশন হবে yc plus yp. So y is y complementary plus y particular. So yc আমরা একটু আগে যেটা ক্যালকুলেট করলাম সেটা ছিল c1 this plus c2 this. Okay. So c1 e to the power -2 plus √6 times x plus c2 e to the power -2 minus 6 minus √6x and plus this yp. So yp is negative times x square negative times 5 by 2x -9. So এই টোটাল টুকুই হবে আমাদের এক নাম্বার নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। সো এখন একটা শুধুমাত্র চ্যালেঞ্জ যে আমরা yp টাকে কিভাবে পিক করব, যে পার্টিকুলার সলিউশনটাকে কিভাবে আমরা অ্যাজিউম করে নিব যে আমাদের পার্টিকুলার সলিউশনটা দেখতে এমন। সো পার্টিকুলার সলিউশনের জন্য আমি একটা চার্ট আকারে আপনাদেরকে বলে দিচ্ছি যে রাইট হ্যান্ড সাইড কেমন থাকলে আপনি কিভাবে ট্রিট করবেন। সো ওকে, সো ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি আমরা ধরে নিই যে লেফট হ্যান্ড সাইডে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, যে কিছু একটা, যে আমি ডাবল ডেরিভেটিভ প্লাস ওয়াই সিঙ্গেল ডেরিভেটিভ প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং জি অফ এক্স। সো এখন আমাদের এই ওয়াইপি টা তো বেসিক্যালি এই জি অফ এক্স এর উপর ডিপেন্ড করে যে আমার আসলে জি অফ এক্স টুকু কি দেওয়া। সো এখানে আমরা একটা চার্ট আকারে বলে দেই, যদি আপনি ওয়াইসি কি থাকলে মানে জি অফ এক্স কি থাকলে আপনি পার্টিকুলার সলিউশনটাকে কি ধরবেন। সো চার্ট অফ কাইন্ড অফ ট্রায়াল পার্টিকুলার সলিউশন, যদি জি অফ এক্স থাকে তাহলে তার করসপন্ডিং ওয়াই অফ পি কি ধরতে হবে, এটা আমরা এখানে একটু বলার ট্রাই করব। যদি রাইট সাইডটুকু শুধু কনস্ট্যান্ট থাকে, জাস্ট একটা এনি কনস্ট্যান্ট সি, সো আমরা এটাকে এনি কনস্ট্যান্ট লিখি, এনি কনস্ট্যান্ট কোয়ান্টিটি, দেন আমাদের ওয়াইপি ট্রায়াল সলিউশনটা হবে জাস্ট এনি কনস্ট্যান্ট। সো
কনস্ট্যান্টটাকেই আমাদের খালি ডিসাইড করতে হবে যে কি হবে। এন্ড যদি এমন হয় রাইট সাইড ইজ সামথিং এক্স প্লাস বি, মানে এম এক্স প্লাস সি, দ্যাট মিনস কোনো একটা ফার্স্ট ডিগ্রি লিনিয়ার ইকুয়েশন। তো ইন দ্যাট কেস আমাদের পার্টিকুলার সলিউশন ওয়াইপি হবে। আচ্ছা, আমরা বারবার ওয়াইপিটা না লিখি। সো এম এক্স প্লাস সি এর ক্ষেত্রে আমাকে পার্টিকুলার সলিউশন ধরতে হবে এ এক্স প্লাস বি। যদি এমন থাকে যে এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস এনি, আমি ধরে নিচ্ছি যে এনি এফ, সো দ্যাট মিনস যদি সেকেন্ড ডিগ্রি কোনো লিনিয়ার সেকেন্ড ডিগ্রি কোনো পলিনোমিয়াল থাকে, তখন আমাকে পার্টিকুলার সলিউশন ধরতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেটা আমরা একটু আগে এক্সাম্পলের ক্ষেত্রে বললাম। এন্ড যদি এমন থাকে শুধুমাত্র এক্স কিউব অথবা শুধুমাত্র এক্স স্কোয়ার, তারপরেও আমাদের এখানে সলিউশনে কিন্তু লিখতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বিকজ অফ তখন সিনারিওটা অনেকটা দেখতে এমন এক্স স্কোয়ার প্লাস 0 টাইমস এক্স প্লাস 0 টাইমস কোনো একটা কনস্ট্যান্ট, শুধুমাত্র 0। অতএব যদি শুধুমাত্র এক্স স্কোয়ার থাকে অথবা শুধু হায়ার অর্ডারের যে টার্মটা থাকবে সেটাকে হিসাব করে আপনাকে তার পলিনোমিয়াল টার্মকে পলিনোম ওয়াইপি আকারে ট্রিট করতে হবে। তো আমি আরো একটা প্রসেস বলি। সো বেসিক্যালি এটা যেভাবে আমাদেরকে ধরতে হয় এটা হচ্ছে এরকম যে এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস এফ। সো এইখানে আপনি দেখতেছেন যে রাইট সাইড ইজ সামথিং এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস এফ। আপনি ওয়াইপি কাকে ধরবেন? সো ওয়াইপি ধরার ক্ষেত্রে প্রথমে আপনি দেখেন যে এই টোটাল ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে, একবার ডিফারেন্সিয়েট করলে কি আসে? এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে এই পলিনোমিয়ালের ডিগ্রি 1 কমে। সো এই পলিনোমিয়ালের ডিগ্রি 1 কমলে তখন কিছু একটা হবে যে টোয়াইস এম টাইমস এক্স প্লাস এন। সো এই পলিনোমিয়ালকে যদি আমি আরো একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো টোয়াইস এন। সো বেসিক্যালি এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যত পসিবল আউটপুট আসা সম্ভব ইনক্লুডিং দ্যাট ওয়ান, এই সব কিছুকে ইনক্লুড করে আমাকে ওয়াইপি জেনারেট করতে হবে। যেমন দেখেন যে এ এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস এফ, এইটাকে ডিফারেন্সিয়েট করলে লিনিয়ার ইকুয়েশনও আসে আবার কনস্ট্যান্টও আসে। সো দ্যাট মিনস আপনাকে সলিউশনটা ধরে নিতে হবে একদমই মেইন কোয়াড্রেটিক ইকুয়েশন সহ, লিনিয়ার পার্ট সহ, কনস্ট্যান্ট পার্ট সহ। সো দ্যাট মিনস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস। তো এইটা সব থেকে ভালো বোঝা যায় যখন আমরা শুধুমাত্র এক্স কিউবের ক্ষেত্রে বলবো যে রাইট সাইড জি অফ এক্স ইজ জাস্ট এক্স কিউব। তাহলে দেখেন এক্স কিউব কে একবার ডিফারেন্সিয়েট করলে আসে এক্স স্কোয়ারের টার্ম, এক্স স্কোয়ার কে একবার ডিফারেন্সিয়েট করলে আসে এক্স এর টার্ম, এক্স কে একবার ডিফারেন্সিয়েট করলে আসে কনস্ট্যান্ট টার্ম। তাহলে আপনার সলিউশনের ওয়াইপি তে আসবে কম্বিনেশন অফ অল অফ দিস কোয়ান্টিটি। দ্যাট কোয়ান্টিটিস কি কি? যে যেহেতু এক্স কিউব টার্ম ইটসেলফ জি অফ এক্স, সো তাকে আমরা লিখবো এ এক্স কিউব, দেন x square term including a constant quantity, so bx square, plus x quantity including a constant quantity c, so cx, and only constant quantity যেটাকে আমরা d আকারে লিখি। সো যদি আমার শুধুমাত্র g of x is equal to x cube ও থাকে, ইন দ্যাট কেস আমাকে yp ধরতে হবে এই থার্ড ডিগ্রির একটা জেনারেল পলিনোমিয়াল। হ্যাঁ, হতে পারে যে সলিউশন ক্যালকুলেশনে বি সি ডি কোনো একটা কোয়ান্টিটি জিরো হয়ে গেছে বা একাধিক কোয়ান্টিটি জিরো হয়েছে, বাট আলটিমেটলি দ্য কনসেপ্ট ইজ যে আপনার পলিনোমিয়ালের ক্ষেত্রে হায়ার ডিগ্রি এন্ড ইভেন যে কোনো কিছুর ক্ষেত্রে
ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যত পসিবল আউটপুট সম্ভব সবগুলোর কম্বিনেশন নিয়ে পার্টিকুলার সলিউশন ধরতে হয়। সো যেমন একটা এক্সাম্পল যদি বলি যে স্যার ই টু দি পাওয়ার সামথিং আলফা এক্স, যদি ই টু দি পাওয়ার সামথিং আলফা এক্স আমার রাইট সাইডে থাকে জি অফ এক্স এ, তাহলে তার জন্য পার্টিকুলার সলিউশন কি হবে? সো দেখেন ই টু দি পাওয়ার আলফা এক্স, এটাকে একবার যদি ডিফারেন্সিয়েটও করেন তাহলে সামথিং কনস্ট্যান্ট টাইমস অ্যাগেন আলফা এক্স, হ্যাঁ এখানে একটা কনস্ট্যান্ট আসবে। সো কনস্ট্যান্টের জন্য তো আসলে এই দুইটা ভ্যালু এখনো ডিফারেন্ট হয়ে যায়নি, জাস্ট কি হলো একটা স্কেলিং হলো, একটা কনস্ট্যান্ট স্কেলিং হলো, বাট দুইটা ডিফারেন্ট হলো, দুইটা ইন্ডিপেন্ডেন্ট এখনো হয়নি, মানে একদমই আলাদা কোয়ান্টিটি। সো ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা যেটা বুঝি একটা একটা কোয়ান্টিটিকে অন্য একটার কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন আকারে এক্সপ্রেস করা যাবে না। যেমন ই টু দি পাওয়ার এক্স এন্ড এক্স টাইমস ই টু দি পাওয়ার এক্স, এই দুইটা টার্ম, এই দুইটা ফাংশন, এই দুইটা এই দুইটা এক্সপ্রেশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কেন? বা এই দুইটাকে ইন্ডিপেন্ডেন্ট বলবো কেন? কারণ ই টু দি পাওয়ার এক্স কে আপনি কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে, লেটস সে 2 3 4 5 কোনো একটা কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে এই সেকেন্ড কোয়ান্টিটি জেনারেট করতে পারতেছেন। সো দ্যাটস ওয়াই এই দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সো এইখানে দেখেন ই টু দি পাওয়ার আলফা এক্স এন্ড আলফা টাইমস ই টু দি পাওয়ার আলফা এক্স, এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট না, কারণ এই ফার্স্ট ইকুয়েশনকে আলফা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা সেকেন্ড টুকু পেয়ে যাবো, বাস ফার্স্ট কোয়ান্টিটি। সো দেখেন এবার এই ই টু দি পাওয়ার আলফা এক্স কে 2 টাইম ডিফারেন্সিয়েট করেন অ্যাগেইন ই টু দি পাওয়ার আলফা এক্স এর কোনো একটা কোয়ান্টিটি, তার মানে এইখানে নতুন কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু জেনারেট হচ্ছে না। তাহলে এর জেনারেল পার্টিকুলার সলিউশনে অনলি আমরা লিখবো ই টু দি পাওয়ার আলফা এক্স, বাট সামনে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি আসবে, দ্যাটস ইট। সো ইন্টারেস্টিং, সাইন কসের ক্ষেত্রে আমরা বলি যে শুধুমাত্র যদি সাইন এক্স থাকে, তাহলে খেয়াল করেন যে সাইন এক্স এর ডিফারেন্স, সাইন এক্স ফাংশন, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই কস এক্স, কস এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাই সাইন এক্স, আবার এই সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই নেগেটিভ কস এক্স, এন্ড अगेन কস এক্স কে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স। সো দেখেন ভ্যালুটা একবার সাইন কস এ শুধু চেঞ্জ হচ্ছে, দ্যাট মিন্স সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আপনি সাইন এক্স কস এক্স এই দুইটা টার্ম শুধু পেতে পারেন। তাহলে এর পার্টিকুলার সলিউশন পিক করার সময় আপনাকে লিখতে হবে এ সাইন এক্স, যেহেতু দুইটা পসিবিলিটিস, প্লাস বি কস এক্স। সো সিমিলারলি যদি কস এক্স এর ক্ষেত্রে বলা হয় যে কস এক্স রাইট সাইডে আছে, তাহলে তার জন্য পার্শিয়াল মানে তার জন্য আমাদের পার্টিকুলার সলিউশন কি হবে? সেম সাইনের মতো এ সাইন এক্স প্লাস বি কস এক্স। বিকজ অফ কসকে আমরা যখন বারবার ডিফারেন্সিয়েট করব তখন সাইন কসেরই বারবার রিপিটেশন আসে। সো দ্যাটস ওয়াই এই দুইটা নিয়ে তাদের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট নিয়ে অ্যাডিশন করলে আমরা ওয়াই পি পাবো। সো এখন যদি এমন থাকে যে এম এক্স প্লাস সি টাইমস ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স না বলে ই টু দি পাওয়ার আলফা এক্স আমরা বলি, তাহলে দেখেন যে এইটা মাল্টিপ্লিকেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স এন্ড একটু আগে আমরা যেটা বললাম এন্ড, সো তাহলে বেসিক্যালি আমাদেরকে কি বলা হলো, এই দুইটার কম্বিনেশন যদি মাল্টিপ্লাই আকারে থাকে, তাহলে তখন আসবে এই যে এর জন্য এক্স প্লাস বি, এম এক্স প্লাস সি এর জন্য এক্স প্লাস বি, এন্ড ই টু দি পাওয়ার আলফা এক্স এর জন্য জাস্ট ই টু দি পাওয়ার আলফা এক্স। কারণ ই টু দি পাওয়ার আলফা এক্স এর সাথে যে কনস্ট্যান্ট কোয়ান্টিটি সেটা এখানে মোটামুটি আমরা আগে থেকে লিখে ফেলছি। তো যদি দুইটার এরকম মাল্টিপ্লাই আকারে আসে তাহলে আমরা এই দুইটার আলাদা আলাদা মাল্টিপ্লিকেশন আকারে লিখব। সো এরকম সিমিলার সিনারিও তার কি কি হতে পারে? ই টু দি পাওয়ার আলফা এক্স টাইমস সাইন এক্স, তাহলে আমাদের ই টু দি পাওয়ার আলফা এক্স এর সাথে সাইন এক্স এর কানেকশন। সো তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স এক্স তো ছিল এ ই টু দি পাওয়ার আলফা এক্স। সো আমরা এখানে লিখতে পারবো এ ই টু দি পাওয়ার আলফা এক্স, এন্ড সাইন এক্স এর জন্য সামথিং আমরা লিখে নিচ্ছি এ ওয়ান সাইন এক্স প্লাস বি ওয়ান কজ এক্স। এখন দেখেন
এই কোয়ান্টিটি যেহেতু এ এবং এইটা A1, তাহলে আমরা দুইটাকে একসাথে মার্জ করেও তো লিখতে পারি। মার্জ করে লেখা বলতে আমরা কি বুঝি, যে এ আর A1 মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সার হওয়া উচিত এনি ওয়ান, আমি ধরে নিচ্ছি যে তখন অ্যান্সার আসবে A2। সো A2 e to the power alpha x sin x, আর B1 আর A মাল্টিপ্লাই করলে আমি ধরে নিচ্ছি A3 e to the power alpha x cos x। সো যেটাকে আমরা এইভাবে লেখাটা সব থেকে বেটার, যে e to the power alpha x as it is, আর এখানে A2 sin x প্লাস A3 cos x। তো বেসিক্যালি দুইটার কম্বিনেশন যদি থাকে, তাহলে এখানেও ঠিক তার দুইটার কম্বিনেশনটাকে আমরা বেসিক্যালি লিখতেছি, বাট এখানে কনস্ট্যান্ট বারবার না লিখে দুইটাকে মার্জ করে একটা কনস্ট্যান্ট আকারে আমরা মাঝে মাঝে ট্রিট করতে পারি। সো এখানে এটাকে আলাদা করে বাইরে মাল্টিপ্লাই করার তাহলে দরকার হচ্ছে না, শুধু ই টু দি পাওয়ার আলফা এক্স লিখে ভেতরে এখানে এ এবং এখানে বি ট্রিট করলে আমাদের হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে আমাদেরকে ট্রিট করতে হবে, যে যদি পার্টিকুলার সলিউশনটুকু ফিক্স করতে হয় তাহলে আগে দেখতে হবে আমাদের রাইট সাইডটুকু দেখতে কেমন। Okay. তো এখানে আমরা একটা এক্সাম্পল লিখলাম, যে এই এক্সাম্পলের আমরা পার্টিকুলার সলিউশন জেনারেট করতে চাচ্ছি। তো পার্টিকুলার সলিউশন জেনারেট করার জন্য আমরা দেখতে পাচ্ছি স্যার এখানে জি অফ এক্স ইজ সামথিং 2 টাইমস সাইন এক্স বা সাইন 3x। সো আমরা সাইন 3x এর পসিবল ডেরিভেটিভ, সো আমরা জানি যে সাইন 3x কে একবার ডিফারেন্সিয়েট করলে কস 3x এর একটা টার্ম আসবে উইথ কনস্ট্যান্ট। আমাদের তো আসলে কনস্ট্যান্ট নিয়ে এখন কোনো প্রবলেম নাই, কস কে আবার ডিফারেন্সিয়েট করলে ইন টার্মস অফ সাইন। সো এই সাইন 3x এন্ড কস 3x এর মধ্যে আসতে থাকবে। সো দ্যাটস ওয়াই আমাদের অ্যাজাম্পশন থাকবে যে yp পার্টিকুলার সলিউশন ইজ সামথিং কনস্ট্যান্ট অফ সাইন 3x প্লাস কনস্ট্যান্ট b অফ cos 3x। তো এখন আমাদের অ্যাজাম্পশনের টাকে অ্যাকুরেট সলিউশন আকারে ট্রিট করানোর জন্য এ এন্ড বি এর ভ্যালু জেনারেট করতে হবে। এ বি এর ভ্যালু জেনারেট করার জন্য এই টোটাল ইকুয়েশনে আমাকে ওয়াই পি কে 2 টাইম ডিফারেন্সিয়েশন 1 টাইম ডিফারেন্সিয়েশন এন্ড ওয়াই পি এর ভ্যালু ইনপুট করতে হবে। সো ওয়াই পি এর 1 টাইম ডিফারেন্সিয়েশন ইজ 3a cos 3x minus 3b sin 3x, and yp double prime is negative 9a sin 3x minus negative 9b cos 3x। সো এই কোয়ান্টিটি গুলো যদি আমরা ইকুয়েশন 1 নম্বরে ইনপুট করি ফ্রম 1, আমাদের টার্গেট এ বি এর কোয়ান্টিটি ক্যালকুলেট করে নেওয়া। সো y double prime is negative 9a sin 3x negative 9b cos 3x. So this is y double prime minus y prime. So minus y prime is negative 3a cos 3x, negative times negative, so ultimately positive 3b sin 3x, and plus y, so y is this a sin 3x plus b cos 3x, and our right side is 2 times sin 3x. সো এখন আমরা কোএফিসিয়েন্ট ইকুয়েট করা ট্রাই করি, যে sin 3x এর কোএফিসিয়েন্ট লেফট হ্যান্ড সাইডে কারা কারা আছে। তো লেফট হ্যান্ড সাইডে এখানে sin 3x কোএফিসিয়েন্ট ইজ negative 9a and positive 3b and positive a done, plus cos
3x এর কোফিশিয়েন্ট নেগেটিভ 9b, নেগেটিভ 9b, নেগেটিভ 3a, পজিটিভ b ইকুয়াল টু 2। সো আমরা কোফিশিয়েন্ট যদি ইকুয়েট করি, সরি 2 sin 3x, সরি 2 sin 3x, সো আমরা যদি কোফিশিয়েন্ট ইকুয়েট করি বোথ সাইড থেকে, আহ এই পাশে sin 3x এর কোফিশিয়েন্ট ইজ টোটাল দিস, সো নেগেটিভ 9a প্লাস 3b প্লাস a, সো বেসিক্যালি নেগেটিভ 8a, আমরা একবারে নেগেটিভ 8a লিখে ফেলি, সো নেগেটিভ 8a ইজ ইকুয়াল টু 2 and নেগেটিভ 8b মাইনাস 3a ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে এই ইকুয়েশনটা যদি আমরা ab এর জন্য সলভ করি, জাস্ট ab এর জন্য সলভ করি, নেগেটিভ 8b is equal to 3a, so b is equal to negative 3 divided by 8a। সো এই কোয়ান্টিটি যদি আমরা এখানে ইনপুট করি, সো ab এর ভ্যালু বেসিক্যালি আমরা পাবো। সো আমাদের এইখানে যদি আমরা এই সলিউশনটা থেকে হেল্প নেই, সো আমরা এই ab এর ভ্যালুটা দেখতে এমন কোয়ান্টিটি পাবো। সো a is something, for that problem a is 6 divided by 73 and b is equal to negative 16 divided by 73। ওকে, সো সেই এবি কোয়ান্টিটি যদি আমরা এখানে ইনপুট করি, তাহলে আমরা ওয়াইপি সলিউশনটা পেয়ে যাব। দ্যাট ওয়াইপি ইজ 6/73 টাইমস sin 3x minus 16 divided by 73 times cos 3x। সো এই হবে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য পার্টিকুলার সলিউশন। সো এখানে আমরা বেসিক্যালি 14.6 নিয়ে কথা বলতে, 4.4 নিয়ে কথা বলতেছি জিলের বইয়ের। সো এখানে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে। আহ একটু আগে আমরা যেটা দেখলাম সেটা ছিল এই প্র্যাকটিস প্রবলেমটুকু, যেখানে তার পার্টিকুলার সলিউশন আমরা ক্যালকুলেট করলাম, যেহেতু রাইট সাইড ইজ সাইন, সো কম্বিনেশন অফ সাইন কস ইজ আওয়ার পার্টিকুলার সলিউশন, এন্ড সেখান থেকে আমরা এ বি এর ভ্যালু জেনারেট করে নিলাম। তো এখানে আরো কিছু এক্সারসাইজ দেওয়া আছে, আপনারা এই এক্সারসাইজ গুলো দেখবেন, এন্ড করেসপন্ডিং এখানকার প্র্যাকটিস দেওয়া আছে, সো প্র্যাকটিস গুলো দেখতে হবে। এন্ড একটা ইম্পর্টেন্ট নোট আছে এখানে, যে এখানে একটা একটা ভুল হওয়ার চান্স থাকে, সো আমরা সেটাকে একটু কারেক্ট করে দেওয়ার ট্রাই করি। সো এখানে আপনাকে পসিবিলিটিস গুলো দেওয়া আছে, যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বললাম। এন্ড এই পসিবিলিটিস গুলো দেখে আপনাকে, মানে এগুলো দেখেই ওয়াইপি এর ভ্যালুটা পিক করতে হবে। আচ্ছা, তো আমরা বললাম যে আরেকটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট আছে যেটা আমাদের এখান থেকে ভুল হওয়ার চান্স আছে বা বুঝতে একটু সমস্যা হতে পারে, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো নাও এক্সাম্পল ইজ সলভ y double prime plus y is equal to 4x plus 10 times sin y sin x। Okay. সো এই কোয়েশনের প্রথমে আমরা তার পার্টিকুলার সলিউশনটা, কমপ্লিমেন্টারি সলিউশনটা ক্যালকুলেট করে ফেলি, যে আমাদের টোটাল সলিউশন হবে কিন্তু y is equal to yc plus yp। So এই yc টা হচ্ছে আমরা আমরা বললাম কমপ্লিমেন্টারি সলিউশন, যেটা আমরা পাবো ইকুয়েশনটাকে হোমোজেনিয়াস করে তার সলিউশন। সো আমাদের এই yc টা হবে সলিউশন অফ y double prime plus y equal to 0। সো y double prime plus y এর সলিউশন ক্যালকুলেট করার জন্য তার অক্সিলারি ইকুয়েশন m square plus 1 equal to 0,
So m is equal to plus minus I. So আমাদের কমপ্লিমেন্টারি সলিউশন হওয়া উচিত yc is equal to e to the power 0 because of real part is 0 times আমরা একটু ডিটেইল লিখি। So C1 answer হওয়া উচিত C1 e to the power plus I times x, C2 e to the power minus I times x. So এই অ্যান্সারটাকে একটু সিম্পলিফাই করা যায়, আমরা সিম্পলিফিকেশনটা দেখাচ্ছি যে আমরা জানি e to the power ix is equal to cos x plus I sin x। এইটাকে বলা হয় ওয়েলার আইডেন্টিটি, ওয়েলার ফর্মুলা, সরি দিস ইজ কল্ড ওয়েলার ফর্মুলা, ওয়েলার ফর্মুলা। সো আপনি তাহলে e to the power ix কে লিখতে পারবেন cos x plus I times sin x। C2 e to the power minus ix কে লিখতে পারবো cos x minus I sin x। তো কোফিশিয়েন্ট অফ cos x কি হবে তাহলে স্যার? এই যে C1 প্লাস C2 এইটুকু হবে কোফিশিয়েন্ট অফ cos x, and কোফিশিয়েন্ট অফ sin x কি হবে? কোফিশিয়েন্ট অফ sin x হবে C1i minus C2i sin x। এখন এই C1 C2 তো কনস্ট্যান্ট, এইগুলো কনস্ট্যান্ট এবং এইটাও কনস্ট্যান্ট। সো এগুলোকে আপনি একটা কনস্ট্যান্ট আকারে যদি নাম দিয়ে দেন জাস্ট সি, সো সিও বলতে পারি আমরা, এও বলতে পারি। আচ্ছা আমরা সি বললাম, সি cos x প্লাস ডি sin x। তাহলে আমাদেরকে যে ইকুয়েশন দেওয়া হলো তার ওয়াইসি কোয়ান্টিটিটাকে আমরা যদি সিম্পলিফাইড ফর্মে লিখি, পার্টিকুলার তার কমপ্লিমেন্টারি সলিউশন, তাহলে ওয়াইসি ইজ সি টাইমস cos x প্লাস ডি টাইমস sin x। এবার আমরা তার পার্টিকুলার সলিউশনে যাই। সো যেহেতু আমাদের ইকুয়েশনটা ছিল এমন যে y ডাবল প্রাইম প্লাস y ইজ ইকুয়াল টু 4x প্লাস 10 টাইমস sin x। সো এই টোটালটুকু তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো এই টোটালটুকু হলো জি অফ এক্স। তাহলে এই জি অফ এক্স এর জন্য আমাদের yp কি হওয়া উচিত? yp হওয়া উচিত এই যে এক্স এর জন্য, এই যে এই এক্সটাকে আপনি ট্রিট করতে পারেন এভাবে যে দিস ইজ 4x প্লাস 0। তাহলে এখানে এর করসপন্ডিং yp হওয়া উচিত ax প্লাস b। আর এখানে sin x এর জন্য আমরা তো জানি sin cos এর কম্বিনেশন। সো sin cos এর কম্বিনেশনে আমরা এখানে c cos x প্লাস d sin x বললাম। সো অলরেডি yp তে যেহেতু yc তে আমরা যেহেতু cd বলে ফেলছি, আমরা এই cd গুলোকে একটু চেঞ্জ করে লিখি। এটাকে কোনো একটা c3 বলি আর এটাকে কোনো একটা d3 বলি। ওকে, সো এখন yp এর সলিউশনটা যদি হয় তাহলে yp টাকে আমাদের এই ইকুয়েশনে বসাতে হবে। এই ইকুয়েশনে বসানোর পরে এইখান থেকে এ বি সি ডি এর ভ্যালু জেনারেট করে নিতে হবে। সো যদি আমরা এখানে সেকেন্ড টাইম পর্যন্ত এই ওয়াইপি টাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? সো ওয়াইপি এর ফার্স্ট ডিফারেন্সিয়েশন ইজ এ প্লাস সি সাইন এক্স
minus c sin x plus d cos x, and yp double prime is equal to minus c cos x minus d sin x. তো এই কোয়ান্টিটি গুলো যদি আমরা ইকুয়েশনে ইনপুট করি, y double prime is negative c cos x negative d sin x, and only y is this total term ax plus b plus c cos x, this c is bigger c, big C, and d sin x. Right hand side is 4x plus 10 sin x. So এখানে কি সিম্পলিফিকেশন পসিবল কিনা আমরা একটু দেখি। Okay, d sin x cancel out, c cos x cancel out. So আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকে x plus b, and right hand side is 4x plus 10 sin x. So এইখানে হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা তৈরি হয়ে আছে। এই প্রবলেমটাকে ইন্ট্রোডিউস করার জন্য বেসিক্যালি আমরা এই প্রবলেমটাকে ঠিক করলাম। এখন দেখেন, এ বি এর এমন কোনো কোয়ান্টিটি নাই যেটার জন্য আপনার এই রাইট সাইডের এই ভ্যালুটা আপনি জেনারেট করতে পারবেন, কারণ এই দুই পাশটাকে ইকুয়াল বলতে হলে তো আপনার এ বি এর ভ্যালু ইনপুট করলে এখানে আসবে সর্বোচ্চ এক্স প্লাস বি এর কোনো একটা কম্বিনেশন, বাট আমাদের রাইট সাইডে তো একটা সাইন এক্স কোয়ান্টিটি আছে, সো এখান থেকে আমাদের আসলে সাইন এক্সটা কখনোই আসা পসিবল না। সো লেফট হ্যান্ড সাইডে এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু কখনো রাইট হ্যান্ড সাইডের 4x plus 10 sin x পসিবল না, because of left hand side is a polynomial of degree 1, right hand side এ polynomial and একটা trigonometric term. সো পলিনোমিয়াল না হয় পলিনোমিয়ালের সাথে আমি কম্পেয়ার করে লিখতে পারবো, কিন্তু এই রাইট সাইডের সাইনের যে কোয়ান্টিটিটুকু সেটা তো আমি ইন টার্মস অফ পলিনোমিয়াল আকারে লেফট রাইট এর সাথে আমি ইকুয়েট করতে পারবো। So this is the problem. So this is not possible যে for any values of AB, this equation is unvalid, just totally unvalid. So এই ইনভ্যালিড সিচুয়েশনের জন্য তাহলে আমাদের এখন কি করা, মানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো আমাদের YC কমপ্লিমেন্টারি সলিউশন। যখন আমরা কমপ্লিমেন্টারি সলিউশন জেনারেট করলাম, আমাদের এই কমপ্লিমেন্টারি সলিউশনে কস ছিল, আমাদের কমপ্লিমেন্ট cos x ছিল, এখানে কমপ্লিমেন্টারি সলিউশনে sin x ছিল। আবার ওয়াইপি তে যখন আমরা সলিউশন ক্যালকুলেট করতেছিলাম, ওয়াইপি যখন অ্যাজিউম করতেছিলাম, তখনও যেহেতু এখানে সাইন এক্স ছিল রাইট হ্যান্ড সাইডে, সো দ্যাটস ওয়াই আমরা এখানে সি কস এক্স প্লাস ডি সাইন এক্স নিতে হয়েছে। সো এইখানে হচ্ছে প্রবলেমটা তৈরি হয়েছে। যদি আপনার কখনো পার্টিকুলার সলিউশনে কোনো ভ্যালু চলে আসে, ইন দিস কেস কস এক্স এবং সাইন এক্স আসছে, এবং যদি কখনো কমপ্লিমেন্টারি সলিউশন, সরি, যদি কখনো আপনার কমপ্লিমেন্টারি সলিউশনে কোনো ভ্যালু জেনারেট হয়ে যায়, ইন দিস কেস আমাদের sin x and cos x কমপ্লিমেন্টারি সলিউশনে আছে, তাহলে যদি ঠিক একই কোয়ান্টিটি আমাদের পার্টিকুলার সলিউশনও অ্যারাইজ করে, তাহলে আপনার এরকম একটা ম্যাথমেটিক্যালি ইনভ্যালিড সিচুয়েশন তৈরি হবে। তাহলে এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে দেখতে হবে যে এই YC তে কি কি ভ্যালু আসছে। তাহলে YC তে আসছে cos x and sin x। তাহলে ওয়াইপি জেনারেট করার সময় যদি এরকম cos x এবং sin x চলে আসে, তাহলে ওয়াইপি টাকে একটু চেঞ্জ করে নিতে হবে। সো ওয়াইপি টাকে কেমন চেঞ্জ করে নিতে হবে? তখন ওয়াইপি টাকে লিখতে হবে এইভাবে যে ওয়াইপি ইজ ইকুয়াল টু ax প্লাস বি প্লাস সি এক্স টাইমস cos x প্লাস
বি এক্স টাইমস সাইন এক্স। তো এখানে কি সমস্যা ছিল? বেসিক্যালি এই যে কসেক্স যে সলিউশনটা আপনার কমপ্লিমেন্টারি থেকে চলে আসলো, সেই কসেক্স সলিউশন এখানে ওয়াইপিও ওই ওয়াইপিতেও চলে আসাতে একই ডিপেন্ডেন্ট কোয়ান্টিটির রিপিটেশন হইলো। সো এই জন্য এই কসেক্স মিলে যাওয়ার কারণে ওয়াইপিটাতে আমরা চেঞ্জ করে একটা এক্স আলাদা করে মাল্টিপ্লাই করে সলিউশনটাকে ইন্ডিপেন্ডেন্ট করে দিচ্ছি। সো দ্যাটস ওয়াই দিস ইজ নাও পসিবল। এন্ড সিমিলারলি এই আমাদের কমপ্লিমেন্টারি সলিউশনে সাইন্সই ছিল, এন্ড রাইট সাইডের জি অফ এক্স ফাংশন দেখে আমরা দেখতেছি যে ওকে, তাহলে আমাদের ওয়াইপি তেও একটা সাইন এক্স থাকা দরকার। কিন্তু যেহেতু অলরেডি ওয়াইসি তে আমার সাইন এক্স চলে আসছে, তাহলে ওয়াইপি কে সাইন এক্স এ রাখতে হইলে তার আগে একটা এক্স ভ্যালু মাল্টিপ্লাই করে নিতে হবে। সো কাইন্ড অফ আমরা ওয়াইসি তে যে কোয়ান্টিটিটা আছে সেই কোয়ান্টিটি ওয়াইপি তেও যাতে রিপিট না করে, এই জন্য আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আকারে এই সলিউশনটাকে ট্রিট করতেছি। তো এখন আমাদের এই প্রবলেমটা আর অ্যারাইজ করবে না, এখন আর এই প্রবলেমটা আমাদের তৈরি হবে না। এখন আমরা জাস্ট ইকুয়েট করলে বোথ সাইডে সাইনের টার্মও আসবে এবং সেই হিসাবে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। সো এখন তাহলে মেইন সামারিটা আমরা এখানে কি, যে প্রবলেমটা কি তৈরি হতে পারে, যে যদি ওয়াইসি তে কোনো সলিউশন চলে আসে, কস এন্ড ইন দিস কেস কস এক্স এন্ড সাইন এক্স আসছে, এখন রাইট সাইডের ডিমান্ডে যদি আপনার ওয়াইপি তেও কস এক্স এন্ড সাইন এক্স চলে আসে, তখন এই ওয়াইপি তে কস এক্স এবং সাইন এক্স এর সাথে একটা এক্স কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে ওয়াইপি টাকে ট্রিট করতে হবে। এন্ড আমরা যদি একটা দুইটা এক্সাম্পল আপনাদেরকে বলি যে এরকম সিনারিও কেমন হতে পারে। আপনি প্রথমে ওয়াইসি ক্যালকুলেট করে ফেললেন। সো ওয়াইসি দেখতে এমন হলো ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি সাইন এক্স। এখন রাইট সাইডের ধরেন জি অফ এক্স দেওয়া, জি অফ এক্স দেওয়া কজ এক্স। তাহলে আপনি তো জানেন যে কজ এক্স এর জন্য ওয়াইপি হওয়া উচিত এ কজ এক্স প্লাস বি সাইন এক্স। আচ্ছা, এখানে আমি যদি এ বি ধরে ফেলছি, সো এ ওয়ান কস এক্স প্লাস বি ওয়ান সাইন এক্স। তাহলে অলরেডি আপনার ওয়াইসি তে তো একটা সাইন এক্স কোয়ান্টিটি আছে, তাহলে এটাকে এখন ওয়াইপি তে আবার রিপিট হয়ে গেল। তো তাহলে এই সাইন এক্সটা অ্যাজ ইট ইজ থাকবে, এখানকার সাইন এক্স এর আগে একটা এক্স আমরা মাল্টিপ্লাই করে নিই। সিমিলারলি যদি জি অফ এক্স এমন থাকে, জি অফ এক্স ইজ ইকুয়াল টু সামথিং 5 e to the power 2x, তাহলে অলরেডি আপনার কাছে ওয়াইসি কোয়ান্টিটি আছে দিস, তাহলে তার ওয়াইপি আসবে, যেহেতু অলরেডি ই টু দি পাওয়ার 2x এখানে রাইট হ্যান্ড সাইড জি অফ এক্স এ আছে এবং এটা অলসো আমাদের ওয়াইসি তে আছে। সো আমি একই কোয়ান্টিটিকে আমার ওয়াইপি তে রাখতে পারবো না, তাহলে আমাকে রাখতে হবে এ টাইমস এক্স ই টু দি পাওয়ার 2x। শুধু এইটুকুই হবে আমাদের ওয়াইপি এর ভ্যালু, বিকজ অফ এখানে ওয়াইপি তে শুধুমাত্র আমাদের ই টু দি পাওয়ার 2x। সো ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশন তো খালি ই টু দি পাওয়ার 2x, এন্ড এই এক্সট্রা মাল্টিপ্লাই করলাম আমরা বেসিক্যালি এই সেম ভ্যালু রিপিট হয়ে যাওয়ার কারণে ওয়াইসি এর সাথে। ওকে, সো আমরা আরো একটা দুটো এক্সাম্পল বলতে পারি যে ওয়াইসি ইজ সামথিং ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 2x। সো যদি এখন জি অফ এক্স, দ্যাট মিনস রাইট হ্যান্ড সাইড যদি দেখতে এমন দেয়া থাকে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x, তাহলে কিন্তু আপনার ওয়াইপি এর সিলেকশনে, যেহেতু এখানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর জন্য আসা উচিত ছিল এ ই টু দি পাওয়ার এক্স, বাট অলরেডি যেহেতু ই টু দি পাওয়ার এক্স এখানে ওয়াইসি তে চলে আসছে, সো এখানে একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, প্লাস ই টু দি পাওয়ার 3x এখানে নাই, সো এটা অ্যাজ ইট ইজ আমরা লিখতে পারবো বি ই টু দি পাওয়ার 3x এর মতো করে। ওকে,
সো আর একটা এক্সাম্পল যদি আমরা বলি yc ইজ a e to the power x plus b e to the power twice x, but g of x is x e to the power twice x. তাহলে আমাদের yp কি হবে? yp হবে x e to the power 2x এর জন্য আমরা জানি যে x এর জন্য হবে ax plus b and e to the power twice x. সো এখানে যেহেতু x e to the power 2x আছে, সেটার সাথে কিন্তু e to the power x ইন্ডিপেন্ডেন্ট, কারণ e to the power x কে e to the power x এর সাথে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে আপনি x e to the power 2x জেনারেট করতে পারবেন। সো দ্যাটস ওয়াই দুইটা কোয়ান্টিটি দেখতে একই রকম মনে হলেও এই দুইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। সো দ্যাটস ওয়াই আমরা আসলে এটাকে e to the power 2x টাকে এখন আর আমাদের কনসার্নে না নিয়ে শুধুমাত্র x e to the power 2x এর জন্য যে ফর্মুলা সেটাকে আমরা এখানে লিখলাম। সো এখানে x e to the power 2x এর জন্য এটা কিন্তু ax plus b টাইমস e to the power 2x। কেন? x টাকে তো আমরা এভাবে লিখতে পারি ax plus 0 টাইমস e to the power 2x। সো তাহলে এটা লিনিয়ারের জন্য আমাদের ফর্মুলার পার্ট আসবে এবং e to the power এর জন্য e এর পার্টটুকু আসবে। সো এইখানে এটুকুই হলো আমাদের চ্যালেঞ্জ। যদি যদি কখনো কমপ্লিমেন্টারি সলিউশনে কোনো ভ্যালু আসে এবং সেটা যদি জি এর কারণে পার্টিকুলারও চলে আসে, তাহলে একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। সো যে ইকুয়েশন থেকে আমরা আসতেছিলাম সেটাতে হয়তো আবার আমরা একটু ব্যাক করাটা বেটার হবে। সো এখানে সো এই সলিউশনটাই এখন আমাদের বেসিক্যালি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য ওয়াইপি ওয়াইপি। এই ওয়াইপিটা থেকে এ বি সি ডি এর ভ্যালু জেনারেট করার জন্য কি করতে হবে স্যার? আমাদের এই ইকুয়েশনে টাকে 2 টাইমস ডিফারেন্সিয়েট করতে হবে, প্লাস ওয়াই এর ভ্যালু ইকুয়েট করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলিয়ে আমাদের এ বি সি ডি এর ভ্যালু জেনারেট করতে হবে। সো আপনারা একটু এই ক্যালকুলেশনটুকু দেখবেন যে এখানে এ বি সি ডি এর ভ্যালু যদি আপনারা ক্যালকুলেট করেন, তাহলে ক্যালকুলেশনে এ ভ্যালু আসবে 4, বি ভ্যালু আসবে 0, সি ভ্যালু ইজ -5 and d value is 0. And also আমি ক্লাস লেকচার প্রোভাইড করবো, আপনারা ক্লাস লেকচার গুলো দেখতে পারবেন। তো আমরা এই যে যেইটুকু নিয়ে কথা বললাম এটা বেসিক্যালি আমাদের এই জিলের বইয়ের সেকশন নাম্বার 4.4। সো সেকশন নাম্বার 4.4 এ অনেকগুলো এক্সারসাইজ এক্সাম্পলস দেওয়া আছে। আপনাদের আগে এই এক্সারসাইজ এক্সাম্পল গুলো করতে হবে, এন্ড দেন এখানকার প্র্যাকটিস সেকশনে যেতে হবে। সো প্র্যাকটিস সেকশনে কোন ম্যাথ গুলো প্র্যাকটিস করতে হবে সেটা আপনাদের প্র্যাকটিস শিটেই উল্লেখ করা আছে যে প্র্যাকটিস শিটের কত থেকে কত ক্যালকুলেট করতে হবে। So, আমি এখানে লিখে রাখছি মেবি 1, 3, 5, 7, 17 সহ আরো কিছু ম্যাথস হয়তো এখান থেকে সলভ করতে হবে। এগুলো সবই নন হোমোজিনিয়াস। সো নন হোমোজিনিয়াস মিন্স আপনাকে ওয়াইপি এবং ওয়াইপি ক্যালকুলেট করে করে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন জেনারেট করতে হবে। এই যে আমরা আসলে প্রথমে একটা ওয়াইপি ধরে নিই যেটার আসলে কোফিশিয়েন্ট গুলো আমরা জানি না, দেন ওই কোফিশিয়েন্ট গুলো জেনারেট করি, এই জন্য আমরা এই প্রসেসটাকে বলি আনডিটারমাইন্ড কোফিশিয়েন্টস, মেথড অফ আনডিটারমাইন্ড কোফিশিয়েন্টস। তো আমরা ক্লাসে অলরেডি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এবং এটা কিভাবে সলভ করতে হয় এগুলো নিয়ে কথা বলছি। তো আমরা একটু রিকল টাইপ আবার বলবো, এন্ড আমাদের মেইন টার্গেট থাকবে যে নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কে কিভাবে এক্সাক্ট করতে হয়, নন এক্সাক্ট ডিফারেনশিয়াল কে কিভাবে আমরা এক্সাক্ট করতে হয়। তো ক্লাসে আমরা বলছিলাম যে স্যার যদি এমন কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এক্সাক্ট বলবো যদি এম এর ওয়াই এর রেসপেক্টেড ডিফারেন্সিয়েশন এন এর এক্স এর রেসপেক্টেড ডিফারেন্সিয়েশন ইকুয়াল হয়। সো এই ডেফিনেশনটাই আপনাদের এই বইয়ের এই
2.4.1 এ লেখা আছে যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এক্সাক্ট বলবো m dx প্লাস n dy কে ইকুয়াল টু 0 অবশ্য কে আমরা এক্সাক্ট বলবো যদি এই x এর সাথে যে ভ্যালুটা আছে m এর y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন এবং y এর সাথে যে ভ্যালুটা আছে n তার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনের ভ্যালু সেম হয়। যদি এক্সাক্ট হয় দেন আমরা আসলে এক্সাক্টের সলিউশনের প্রসেস নিয়ে কথা বলছিলাম কিভাবে সলভ করতে হয়। ওকে, সো আমরা এখানে আবার একটা এক্সাম্পল নিয়ে এই একই প্রসেসকে একটু রিপিট করতে চাই। যেমন এই ইকুয়েশনটাকে যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করতে চাই, দিস ইজ ই টু দি পাওয়ার 2y মাইনাস y cos xy dx plus something, the coefficient of dy is equal to 0. So obviously এখানকার আমাদের m কোয়ান্টিটি ইজ এই কোয়ান্টিটিটুকু আমাদের m হবে এবং দিস কোয়ান্টিটি ইজ n, সো ইন টার্মস অফ এক্স ওয়াই। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট কিনা তার ডিসিশনের জন্য আমরা m কে x y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম এন্ড দ্যাট ডিফারেন্সিয়েশনের কোয়ান্টিটি আসলো এইটুকু। আর সিমিলারলি আমরা এই n টাকেও x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম and differentiation value again same as like del m divided by del y. ওকে, সো তাহলে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এক্সাক্ট বলতে পারবো যখনই আমরা এক্সাক্ট বলবো এরপর আমাদের সলিউশন ক্যালকুলেট করা হার্ড হবে। সো সলিউশনে আমাদের এই এফ এক্স ওয়াই একটা ফাংশন, এই এই ফাংশনটাকে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন আকারে ট্রিট করব। যা and সেটা সলিউশন হওয়ার জন্য আপনাকে এই এফ এর ভ্যালুটা জেনারেট করতে হবে। সো এফ এর ভ্যালু জেনারেট করার জন্য আমরা দুইটা ইকুয়েশনের হেল্প নিব। আমরা বলছিলাম যে একটা ইকুয়েশন হচ্ছে ডেল এম ডিভাইডেড বাই ডেল এক্স ইকুয়াল টু এফ, আই এম সরি আমি ভুল বলতেছিলাম। সো এম ইজ ইকুয়াল টু ডেল এফ ডিভাইডেড বাই ডেল এক্স। সো আমরা এখান থেকে লিখতে পারবো স্যার এম ডিএক্স ইজ ইকুয়াল টু ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারবো যে এম and n is equal to del f divided by del y. সো এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা আসলে বেসিক্যালি এফ এর ভ্যালুটা জেনারেট করতে পারবো। ওকে, তো ফর দিস ফাংশন আমরা ধরে নিচ্ছি যে del f divided by del y is n. সো তাহলে n কোয়ান্টিটি তো আমাদের কি ছিল স্যার? n কোয়ান্টিটি ইজ twice x e to the power twice y minus x e to the power xy plus 2y. This is our n. So that's why আমরা del f by del y টাকে বলতেছি twice এই টোটাল n কোয়ান্টিটি। এখন এই পাশে এই del y টাকে আমরা এই পাশে যদি নিয়ে আসি তাহলে এটা dy হবে এবং বোথ সাইড ইন্টিগ্রেশন করলে এখানে f ফাংশনটা ফ্রি হবে and equal to twice x এর y এর রেসপেক্টে twice x কে আউটসাইডে রেখে ইন্টিগ্রেশন অফ e to the power twice y dx মাইনাস x কে আউটসাইডে রেখে cos xy এর y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন and twice y এর y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। সো আমরা যখন এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করব তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করতেছি উইথ রেসপেক্ট টু y এর রেসপেক্টে y এর রেসপেক্টে y এর রেসপেক্টে। সো আমরা বলছিলাম যদি y এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করি তাহলে এই যে ইন্টিগ্রেশনের ভ্যালু e টু দি পাওয়ার twice y is e to the power twice y divided by 2, সামনের 2টা ক্যান্সেল আউট হয়ে যাবে এন্ড এখানে cos xy এর জন্য ইন্টিগ্রেশন আসবে sin xy divided by x, সামনের x টা ক্যান্সেল আউট হয়ে যাবে and minus 2y square divided by 2, so y square divided by 2, সামনের 2টা ক্যান্সেল আউট হয়ে যাবে এবং একটা কনস্ট্যান্ট টার্ম আমাদের এখানে অ্যাড করতে হচ্ছে। সো আমরা বলছিলাম যখন y এর রেসপেক্টেড ডিফারেন্সিয়েশন তখন তার কনস্ট্যান্ট ক্যান বি
a function of another variable, another independent variable. So in this case, f কে বা এই ইকুয়েশনটাকে যখন y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, তখন তার কনস্ট্যান্ট টার্মটাকে আমরা ইন টার্মস অফ x এর একটা কনস্ট্যান্ট আকারে ট্রিট করব। তাহলে এই এফটা তো বেসিক্যালি আমাদের সলিউশন, এবং এই সলিউশনে একটা আননোন ফাংশন h অফ x আছে। সো আপনাকে এই h অফ x এর ভ্যালু জেনারেট করতে হবে। সো ভ্যালু জেনারেট করার জন্য এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমরা সোফার পেলাম কোন ইকুয়েশনটা ইউজ করে? এই দুইটার মধ্যে লাস্ট ওয়ান। তাহলে এই ফার্স্ট ওয়ান ইউজ করে আমরা এই আননোন h অফ x এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিব। সো কিভাবে? এই f ফাংশনকে যদি আমরা একবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, সেটাকেই তো বেসিক্যালি আমরা m বলি। তাহলে এই যে একবার ডিফারেন্সিয়েশন মিন্স x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, x ক্যান্সেল আউট, শুধু e টু দি পাওয়ার 2y, দেন sin xy এর x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন y cos xy, y স্কয়ার ডিফারেন্সিয়েশন 0, এই hx এর x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন ইজ h প্রাইম অফ x। সো এই টোটালটুকুতে, যেহেতু এই টোটালটুকু আমাদের m কোয়ান্টিটি, সো আমরা এই জন্য এটুকুকে m দিয়ে রিপ্লেস করলাম। এখন বোথ সাইডে যদি আপনি ক্যান্সেল আউট করেন, দিস কোয়ান্টিটি ক্যান্সেলড আউট, e to the power 2y, e to the power 2y cancel out. So আমরা পাচ্ছি যে h prime of x এর value is 0, and after integrating both sides of h prime of x is equal to 0, then আমরা পাবো h of x is equal to just something c. So যেটাকে আমরা unknown h of x বলতাম, that is our a constant quantity c. So c ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে বেসিক্যালি আমরা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা ফ্যামিলি অফ সলিউশনস এর ভ্যালু পেয়ে যাব। সো এটা হচ্ছে যখন এক্সাক্ট হবে। সো এক্সাক্টের আরো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। সো আমরা এক্সাক্টের বিষয়টা ক্লাসেও বলছি। সো এক্সাক্টের বাদে এখন যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নন এক্সাক্ট থাকে, তাহলে আমরা কিভাবে ডিল করব? ওকে, সো নন এক্সাক্ট থাকার পরে আমরা দুইটা কোয়ান্টিটি চেক করতে হবে। সো নন এক্সাক্ট তাহলে কি মিন করে? যে আপনার ইকুয়েশনটাকে m dx প্লাস n dy ইকুয়াল টু 0, এই ফরম্যাটে লেখার পরে আপনি m কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, m কে y এর রেসপেক্টে, সরি, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, and n কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে, এন্ড এই দুটা ডিফারেন্সিয়েশনের ভ্যালু যদি ইকুয়াল হয়, তখন আমরা তাকে এক্সাক্ট বলি। আর যখন এই ডিফারেন্সিয়েশনের ভ্যালু ইকুয়াল না হয়, সো দিস ইজ এক্সাক্ট। আর যখন এই ডিফারেন্সিয়েশনের ভ্যালু ইকুয়াল না হয়, তখন আমরা তাকে বলি নন এক্সাক্ট। ওকে, সো এই নন এক্সাক্ট কে এক্সাক্ট করার আমাদের একটা ওয়ে, যদি স্পেসিফিক টাইপ অফ নন এক্সাক্ট হয়, তাহলে আমরা এটাকে এক্সাক্ট করার একটা ওয়ে পাই। যেমন যদি এমন হয় যে নন এক্সাক্ট হওয়ার পরে আপনি দুইটা কোয়ান্টিটি ক্যালকুলেট করবেন, একটা হচ্ছে, আমি এগুলাকে কেস আকারে বলি, কেস 1। যদি এমন হয় m কে y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ মাইনাস n কে x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ ডিভাইডেড বাই n, আপনি n দিয়ে ডিভাইড করলেন, করার পরে এই টোটাল কোয়ান্টিটিটা কোনো একটা ফাংশন অফ x আসছে, দ্যাট মিন্স আ কম্বিনেশন অফ অনলি x ভ্যালুস, এখানে কোনো y নাই। এটাকে আপনি যে কোনো একটা একটা ফাংশনের মতো করে বলে নেন যে, লেটস সে দিস ইজ f অফ x। আমরা এটাকে জাস্ট বলতেছি f, দ্যাট মিন্স এটা এনি ফাংশন অফ x, মানে শুধু x কোয়ান্টিটি থাকবে আর কি এই টোটাল রেশিওটা ক্যালকুলেট করলে। তাহলে আপনি একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করবেন। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে? e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ দিস টোটাল ভ্যালু my মাইনাস nx ডিভাইডেড বাই n টাইমস dx। এই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যদি আপনি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দেন, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তখন এক্সাক্ট হয়ে যাবে। তাহলে কেস 1 হচ্ছে আপনাকে একটা রেশিও ক্যালকুলেট করতে হবে,
that ratio is my minus nx divided by n যদি কোনো একটা x এর ফাংশন হয় তাহলে e টু দি পাওয়ার দ্যাট ফাংশন হবে আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেটা দিয়ে ফাংশনকে মাল্টিপ্লাই, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে মাল্টিপ্লাই করলে আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে কেস ওয়ান। সো কেস ওয়ান ছাড়া আমাদের যদি এই কোয়ান্টিটিটা ফাংশন অফ এফ না হয়, ফাংশন অফ এক্স না হয়, কেস টু তে, সো কেস টু, সো কেস টু তে আমরা আরো একটা কোয়ান্টিটি ক্যালকুলেট করব। এখানে এন এক্স মাইনাস এম ওয়াই ডিভাইডেড বাই এম, এই কোয়ান্টিটি জেনারেট করব। সো এই কোয়ান্টিটি যদি শুধুমাত্র কোনো একটা ফাংশন অফ ওয়াই হয়, দ্যাট মিনস অ্যালোন শুধুমাত্র ওয়াই এর একটা কম্বিনেশন ভ্যালু আছে এই রেশিওটা জেনারেট করার পরে, আমরা এটাকে একটা ফাংশন আকারে বললাম যে এইচ অফ ওয়াই, দ্যাট মিনস আ কম্বিনেশন অফ এনি ওয়াই। এইটা হচ্ছে যদি আসে তখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ দ্যাট টোটাল কোয়ান্টিটি, যেটাকে আসলে এইচ অফ ওয়াই লেখা যায়। আর নর্মালি এন এক্স মাইনাস এম ওয়াই ডিভাইডেড বাই এম ডি ওয়াই ইজ আওয়ার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যদি আপনি ফাংশনকে বা মেইন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি মাল্টিপ্লাই করে দেন, ইন দ্যাট কেস আপনি ওই ইকুয়েশনটাকে এক্সাক্ট করে ফেললেন। দ্যাট মিনস এইটা দিয়ে মাল্টিপ্লাই করার পরে ইকুয়েশনটা তখন এক্সাক্ট হয়ে যাবে। সো এর একটা এক্সাম্পল আমরা যদি বলি, যে এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেই এক্সাম্পলটা নিয়ে আমরা কথা বলি। এক্সাম্পল ইজ xy dx প্লাস 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 20 dy। ওকে, সো ইকুয়েশনটা কি ছিল? আমরা যেটা নন এক্সাক্ট দেখবো এবং পরে এক্সাক্ট বানাবো। আমি নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে নিলাম এমন, প্লাস 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 20 টাইমস dy ইকুয়াল টু 0। তাহলে বেসিক্যালি m কোয়ান্টিটি কি হওয়া উচিত? m is xy because of dx এর কোএফিসিয়েন্ট is m, and n is equal to twice x square plus 3y square minus 20। ওকে, সো এক্সাক্ট কিনা তার জন্য আমাদের কি দরকার হয়? my এর ভ্যালু mx এর সমান কিনা। সো my ক্যালকুলেট করলে তো আমরা এখানে শুধু x পাবো, and ny ক্যালকুলেট করলে আমরা পাবো অনলি 6y। তাহলে এই দুইটা কোয়ান্টিটি তো ইকুয়াল হলো না। সরি, mx ক্যালকুলেট করতে হবে, আই এম সরি। সো mx is 4x, so my is not equal to nx. So this equation number one is non-exact. So এই নন এক্সাক্ট হওয়ার পরে আমরা দুইটা রেশিও চেক করব। দুইটা রেশিও কি কি? একটা হচ্ছে আহ একটা হচ্ছে যে my মাইনাস nx ডিভাইডেড বাই n এর ভ্যালুটা কত। সো my মাইনাস nx ডিভাইডেড বাই n এর ভ্যালু কত। সো my is আমরা x ক্যালকুলেট করলাম, nx is 4x ক্যালকুলেট করলাম, n কোয়ান্টিটি, দিস বিগ কোয়ান্টিটি 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 20। সো এখানে দেখেন যে ফাইনাল যে অ্যান্সারটুকু পেলেন সেটাকে আপনি ম্যাক্সিমাম সিম্পলিফিকেশনে নেগেটিভ 3x এর নিউমারেটর আর 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার
-20টাকে ডেনোমিনেটর আকারে লিখলেন। সো দেখেন এই ফাইনালের যে অ্যান্সারটুকু এটা কিন্তু ইন টার্মস অফ এক্স এ বা ইন টার্মস অফ ওয়াই এ নাই, ইন টার্মস অফ এক্স এ নাই, কারণ এখানে আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন যে এইটুকু যদি ইন টার্মস অফ এক্স এ থাকে তাহলে আমরা একটা ওই কোয়ান্টিটিকে ই এর পাওয়ারের ইন্টিগ্রেশন করলে আমরা তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো। সো আমরা পেলাম না, তাহলে আমরা সেকেন্ড কেসে যাই যে ই টু দি এন এক্স মাইনাস এম ওয়াই ডিভাইডেড বাই এম কোয়ান্টিটিটা এইচ এর ওয়াই এর কোনো ফাংশন আসে কিনা। ওকে, সো এখন আমরা দেখব এন এক্স মাইনাস এম ওয়াই ডিভাইডেড বাই এম কোয়ান্টিটি ওয়াই এর ফাংশন কিনা। সো এম এক্স আমাদের কি কোয়ান্টিটি ছিল, এম এক্স ছিল 4x, so mx is 4x, my is only x and divided by m, so m তো ছিল আমাদের xy, so our m was xy, so সেই xy কোয়ান্টিটি যদি আমরা এখানে ডেনোমিনেটরে লিখি xy, তাহলে আমাদের নিউমারেটরে থাকে 3x, denominator is xy, so x cancel out, 3 divided by y, so এই যে ফাইনাল যে টার্মটুকু এইখানে শুধুমাত্র y আছে, সো এটাকে আপনি অনেকটা h অফ y লিখতে পারেন। তাহলে আমাদের সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস ফাংশন তখন হবে ই টু দি পাওয়ার এই যে টোটাল কোয়ান্টিটিটুকু, সো এই টোটাল কোয়ান্টিটি তো বেসিক্যালি 3/y, so integration of 3 divided by y dy is equal to e to the power 3 ln y is e to the power ln y cube is equal to only y cube। তাহলে এই y কিউব টু কোয়ান্টিটি দিয়ে আপনি যদি ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দেন, এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করেন, তাহলে সেটা এক্সাক্ট হয়ে যাবে। আমরা একটু মাল্টিপ্লাই করে সেই বিষয়টা একটু দেখার ট্রাই করি। ওকে, সো আমরা মাল্টিপ্লাই করব y কিউব দিয়ে। সো এই এক নম্বর ইকুয়েশনকে y কিউব দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি ফ্রম 1, আমরা পাবো এক্স ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস y কিউব দিয়ে মাল্টিপ্লিকেশন, সো 2x স্কোয়ার y কিউব প্লাস 3 y to the power 5 minus 20 y cube dy equal to 0 and এখানে আমাদের dx। তাহলে এখন আমাদের তো m এবং n কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে, তাহলে এখন আমাদের m কোয়ান্টিটি is xy to the power 4 এবং n কোয়ান্টিটি is a big quantity 2x square y cube plus 3y to the power 5 minus 20y cube। ওকে, সো এখন আমরা এই m এর y ক্যালকুলেট করি, m এর y কোয়ান্টিটি কত হবে 4x y কিউব, আর n এর x ক্যালকুলেট করি, সো n এর x কত হওয়া উচিত, এই যে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন ইজ 4x y কিউব। সো এখন এই দুইটা কোয়ান্টিটি তো ইকুয়াল হয়ে গেল, my is equal to nx, সো এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট। সো আমাদের খালি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেহেতু এখন এক্সাক্ট, তাহলে সলিউশনের প্রসেসটাও আমাদের আগের মতো। সলিউশন প্রসেস কি, যে আপনি m ইজ ইকুয়াল টু ডেল এফ ডিভাইডেড বাই ডেল এক্স ধরে এফ এর সলিউশনটাকে ইন টার্মস অফ এক্স এ এক্স ওয়াই এ এবং সাম ফাংশন জি অফ ওয়াই ক্যালকুলেট করবেন, এন্ড এরপরে ইকুয়েশন ইউজ করবেন n ইজ ইকুয়াল টু ডেল এফ ডিভাইডেড বাই ডেল ওয়াই, এখান থেকে ইকুয়েট করে আননোন এইচ অফ ওয়াই এর ভ্যালুটা জেনারেট করে নিতে হবে। আপনি চাইলে আগে এম এর সাথে ইকুয়েট করতে পারেন পরে এন, অথবা আগে এন পরে এন। সো এই এক্সাম্পলটুকু আপনারা এখানে পাবেন, এবং এই নন এক্সাক্টটুকু আপনাদের ক্লাস এক্সামে, ফাইনাল এক্সামে ইনক্লুডেড, এন্ড তার জন্য করেসপন্ডিং 2.4 এর অনেকগুলো প্র্যাকটিস আছে, আপনার প্র্যাকটিস শিট ধরে ধরে এখান থেকে প্র্যাকটিস করতে হবে। তো এই পর্যন্ত আমরা আমাদের টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে পার্টটুকু
ভালোভাবে এক্সপ্লেন করা হয়নি, আমি চেষ্টা করছি সেটুকু এক্সপ্লেন করার। আহ এইখানে যে টপিকটা আমাদের বাকি ছিল ক্লাস কন্টেন্টে শেষ করা যায়নি, সেটা আমরা এইখানে কভার করলাম। আই হোপ যদি কারো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা ইমেইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে।